এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর আগের ক্লাসে আমরা প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বিশদে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল বা চলছিল 1961 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল চলছিল? 1961 থেকে 1966 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার পিসি মহলানবিশ এবং স্যান্ডি চক্রবর্তী মডেলের ওপরে স্যান্ডি চক্রবর্তী মডেলের উপরে ভিত্তি করে নেওয়া হয়েছিল। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গৃহীত হয়েছিল? পিসি মহলানবিশ এবং স্যান্ডি চক্রবর্তী অর্থনীতি সম্পর্কে যে মডেল প্রদান করেছিল সেই মডেলের উপর ভিত্তি করেই তোমার এই পরিকল্পনা গৃহীত হয়। এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থায়ী উন্নয়নের উপরে জোর দেওয়া হয়। তাহলে কিসের উপরে জোর দেওয়া হয়েছিল? স্থায়ী উন্নয়ন। তাহলে স্থায়ী উন্নয়নের উপরে প্রথম জোর দেওয়া হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে, যাতে উন্নয়ন দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ কিছুদিন পরে উন্নয়ন আবার অর্থাৎ দেশের যে অগ্রগতি সেটা যাতে থেমে না যায়। এই কারণে তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে যে স্থায়ী উন্নয়ন তার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল। আর এই স্থায়ী উন্নয়নকে সফল করার জন্য তোমার এমএসএমই শিল্পের উপরে বিশেষ জোর দেওয়া হয়। তাহলে এমএসএমই বলতে এখানে কি বোঝানো হয়েছে? মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে মাইক্রো শিল্প, স্মল শিল্প এবং মিডিয়াম শিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। তাহলে কোন পরিকল্পনাকালে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এছাড়া এই শিল্প ছাড়াও তোমার কৃষির উপরে বিশেষ জোর দেওয়া হয়। তাহলে কিসের উপরে জোর দেওয়া হয়েছিল? কৃষি ক্ষেত্রের উপরে বিশেষ জোর দেওয়া হয়। আর এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 61 থেকে 66 সাল পর্যন্ত চলছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে অর্থাৎ 1964-65 সালের দিকে তোমার ডক্টর এস স্বামীনাথনের নেতৃত্বে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। তাহলে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কার নেতৃত্বে? ডক্টর এস স্বামীনাথনের নেতৃত্বে। তাহলে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। কার নেতৃত্বে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? ডক্টর এস স্বামীনাথনের নেতৃত্বে, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক কে আছে? ডক্টর এস স্বামীনাথন। তাহলে সবুজ বিপ্লব বলতে কি বোঝানো হয়েছে? একটা নির্দিষ্ট সময়ে কৃষির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার জন্য ফসলের উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। আর এই ফসলের উৎপাদন অনেক গুণ বেড়ে যাওয়াকেই সবুজ বিপ্লব হিসাবে বা সবুজ বিপ্লব বলা হয়। তাহলে আমাদের ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনককে? ডক্টর এস স্বামীনাথন। আর এই ভারতের সবুজ বিপ্লবের ফলে প্রধানত গম এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ফসল ছিল যেই ফসলগুলোর উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমে গেছিল, যেমন ডাল এবং তৈলবীজ। তাহলে সবুজ বিপ্লবের ফলে কোন কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়? বিশেষত গম, এছাড়া হচ্ছে ধান। কিন্তু সবুজ বিপ্লবের কালে কিছু ফসলের উৎপাদন বাড়ার পরিবর্তে কমে গেছিল। তাহলে সেই ফসলগুলো কি হবে? যেমন হচ্ছে তোমার তৈলবীজ, ডাল। তাহলে তৈলবীজ এবং ডাল সবুজ বিপ্লবের কালে তোমার বৃদ্ধি পাওয়ার পরিবর্তে এগুলো কমে গেছিল। ঠিক আছে। এবং ভারতবর্ষে সবুজ বিপ্লব প্রধানত হয়েছিল পাঞ্জাব, হরিয়ানাতে। কোথায় হয়েছিল? প্রধানত পাঞ্জাব এবং হরিয়ানাতে। আর এই সবুজ বিপ্লবের যে কেন্দ্রস্থল করা হয়েছিল, সবুজ বিপ্লবের কেন্দ্রস্থল করা হয়েছিল ইউপি মানে উত্তরপ্রদেশের শামলি জেলাকে।
পরীক্ষায় আসে যে ভারতের যে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল সেই সবুজ বিপ্লবের কেন্দ্রস্থল কাকে করা হয়েছিল? তাহলে কেন্দ্রস্থল করা হয়েছিল উত্তরপ্রদেশের শামলি নামক জেলা। তাহলে উত্তরপ্রদেশের শামলি জেলাকে সবুজ বিপ্লবের কেন্দ্রস্থল হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাহলে আমরা যদি সবুজ বিপ্লবের ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে ভারতেই প্রথম সবুজ বিপ্লব হয়নি। ভারতের আগে সবুজ বিপ্লব হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে সেইখানে সবুজ বিপ্লবের একজন জনক ছিল, তার নাম হচ্ছে নরম্যান বোরলক। কি আছে? নরম্যান বোরলক। নরম্যান বোরলক। তাহলে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলককে। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এস স্বামীনাথনকে। তাহলে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর নরম্যান বোরলক। তিনি আমেরিকার অধিবাসী ছিলেন, কিন্তু তার জন্মস্থান ছিল হচ্ছে মেক্সিকো। কিন্তু সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান বোরলক হলেও সবুজ বিপ্লবের যে নামকরণ অর্থাৎ গ্রিন রেভলিউশন যে নামকরণ এইটা করেছিল উইলিয়াম গার্ড। কে করেছিল? উইলিয়াম গার্ড। তাহলে পৃথিবীর প্রথম সবুজ বিপ্লবের নামকরণ করেন উইলিয়াম গার্ড। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক। ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এস স্বামীনাথন। ডক্টর এস স্বামীনাথন। কিন্তু এই সবুজ বিপ্লব হওয়া সত্ত্বেও ভারতবর্ষের এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলতা না পেয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। এর কারণ এই সময় ভারতবর্ষে বিভিন্ন ঘটনা ঘটেছিল। যেরকম 1962 খ্রিস্টাব্দে 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধ। কাদের মধ্যে? ভারত চীন যুদ্ধ হয়। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। পাকিস্তান। তাহলে 1962 সালে কার সাথে যুদ্ধ হয়েছিল? চীনের সাথে। 65 সালে ভারত পাকিস্তান। এই সময়ই জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী দুইজন প্রধানমন্ত্রী এই সময় মারা যায়। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী মারা যায়। আর এই ঘটনাবলীগুলোর কারণেই তোমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ভারতবর্ষে এই যুদ্ধ বিদ্রোহর জনিত কারণে অর্থনৈতিকভাবে মন্দা দেখা দেয়, অর্থাৎ অর্থের অভাব দেখা দেয়। আর এই অর্থের অভাব দেখা দিলে 3 বছর অর্থাৎ 66 সালের পরে 3 বছর কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়নি। তাহলে সেটা কত থেকে কত সাল? সেটা হচ্ছে 1966 সাল থেকে 1969 খ্রিস্টাব্দ। এই টাইমের মধ্যে ভারতে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়নি, কারণ বিভিন্ন যুদ্ধ বিগ্রহজনিত কারণে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। আর এই অর্থের অভাবের জন্যই 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়নি। এই কারণে এই 66 থেকে 69 সাল পর্যন্ত সময়কালকে বলা হয়েছে প্ল্যান হলিডে বা পরিকল্পনা অবকাশ। কি আছে? পরিকল্পনা অবকাশ। তাহলে 1966 থেকে 1969 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়নি। এই কারণে এই সময়কালকে বলা হয়েছে প্ল্যান হলিডে বা পরিকল্পনা অবকাশ। তাহলে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে, ভারতের প্রথম পরিকল্পনা অবকাশ কত সালে সংগঠিত হয়েছিল? 66 থেকে 1969 খ্রিস্টাব্দ। অর্থাৎ এই 3 বছর কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। এই কারণে এই 3 বছরকে বলা হয়েছে প্ল্যান হলিডে বা পরিকল্পনার অবকাশ। তাহলে 1969 খ্রিস্টাব্দের পরে তোমার গ্রহণ করা হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে কি গ্রহণ করা হয়? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা 1969 থেকে 1974 খ্রিস্টাব্দের মধ্যে।
তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সাল? 1969 সাল থেকে 1974 খ্রিস্টাব্দের মধ্যে গৃহীত হয়। আর এই সময় ভারতবর্ষে বিভিন্ন ঘটনা সংঘটিত হতে থাকে, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপরে বিশেষ প্রভাব বিস্তার করে। যেরকম উড়িষ্যাতে ঘূর্ণিঝড় দেখা দেয়, ভারতের বিভিন্ন জায়গায় খরা দেখা দেয়, এবং তার সাথে সাথে 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। কি হয়? ভারত পাকিস্তান যুদ্ধ হয়। কত সালে? 1971 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধজনিত কারণে পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে চলে আসে। আর এই শরণার্থী চলে আসার জন্য ভারতের বিভিন্ন খাদ্য সংকট এবং অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়। তাহলে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়, আর এই কারণগুলোর জন্যই তোমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে এই সময় যে যে উল্লেখযোগ্য বিষয়গুলো গৃহীত হয়েছিল সেইগুলো হচ্ছে, যেরকম তোমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শরণার্থী সমস্যা দেখা দেয়। কি দেখা দেয়? শরণার্থী সমস্যা। তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে শরণার্থী সমস্যা দেখা দেয়। এই সময় 14টি বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। এছাড়া দেশের জনসংখ্যার চাপ কমানোর জন্য পরিবার পরিকল্পনা চালু হয়। তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পরিবার পরিকল্পনা চালু হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তাহলে এই ব্যবস্থাগুলো তোমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গৃহীত হয়, এবং এই ঘটনাবলীগুলোর জন্য যুদ্ধ, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে তোমার এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। এর পরে আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে সেগুলো আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে। নমস্কার।